আমরা আজকে একটু আত্মবিস্তৃতিতে সবাই হারিয়ে গেছি। আমরা সবাই কেন জানি না আত্মশ্লাঘায় ভুগছি। কথাগুলো বেশ কঠিন মনে হচ্ছে না? এটা হবেই, কারণ বাংলার মানুষ অনেক বেশি রাজনীতিকে গলাধ্যকরণ করছে। এমন একটা সময় এই অনুষ্ঠান করছি যার সঙ্গে বৃহত্তর ভারত, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত কিছু একটা সময় একই ভৌগোলিক গণ্ডির মধ্যে ছিল। এটা আমরা জানি যে ভারতের সীমা আফগানিস্তান ছাড়িয়ে আরও দীর্ঘ বিস্তৃত ছিল, কিন্তু সে দিন আর এখন নেই। আমরা এখন যে সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেই সময়ে সম্প্রতি একটি বক্তব্য অত্যন্ত রাজনৈতিক মহলে সমালোচনা সৃষ্টি করেছিল। সেটা হচ্ছে বিজেপি নেতা তথা বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্য। জগন্নাথ সরকার বলেছিলেন যে 2026-এ বিধানসভায় যদি পশ্চিমবঙ্গে বিজেপি আসে তাহলে ভারত আর বাংলাদেশের সীমানা বলে কাঁটা তারের বেড়া থাকবে না, কম বেশি কোট আনকোট এরকমই একটি বক্তব্য জগন্নাথ সরকারের ছিল। আর এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, কারণ অনেক নেতা নেতৃত্বই বলছেন যে বাংলাদেশি মানুষকে ঝাড়াই বাছাই করবার জন্য ভারতের নির্বাচন কমিশন তারা এসআইআর নামক বিশেষ কাজটি করছেন। আমি তাকে পূর্ণভাবে সমর্থন না করলেও তবে এটা ঠিক যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা এই দেশে রয়েছেন তাদের নির্বাচনের তালিকা থেকে বাদ দেওয়া, অর্থাৎ যারা অবৈধভাবে রয়েছেন তার জন্য এসআইআর হচ্ছে। আজকে এসআইআর বা ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করবই না। আজকে মূলত যে বিষয় নিয়ে আজকের সিটিভিএন একেডি প্লাস ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা হবে সেটা একটু অন্য রকম। তবে আজকের এই আলোচনার মধ্যে ভারত এবং বাংলাদেশের হারিয়ে যাওয়া অনেক ইতিকথা থাকবে কিছুটা আত্মগ্লানি, কিছুটা ব্যথা, অনেকটা আনন্দ, আর থাকবে এই প্রজন্মের চাওয়া পাওয়া নিয়ে অনেক কথা। আমি রয়েছি আপনাদের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, আপনাদের হোস্ট এবং দোস্ত। দেখুন, যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখব আইয়ুব বাচ্চু তিনি এখন আর নেই। জেমসেরও অনেক বয়স হয়েছে। একটু যদি কান পাতি আমি বাংলাদেশের এই সমস্ত নতুন দিগন্তের বা নতুন যুগের যে সমস্ত সঙ্গীত শিল্পী, তাহলে আজও হয়তো আসিফের ও প্রিয়া গানটি আপনাদের কানে বাজতে থাকবে। কে শুনেছেন এই গানটি? না শুনে থাকলে আরেকবার শুনেও নিতে পারেন। এছাড়াও দেখুন জেমসের রাতের তারা তুই কি আবার, এখনো পর্যন্ত এই গান আমাদের মধ্যে একটা অন্য ধরনের অনুপ্রেরণা তৈরি করে। বাবা কতদিন দেখিনি তোমায়, এই যে সঙ্গীত, এটাও জেমসের একটি বিখ্যাত সঙ্গীত। তুমি বিস্তৃত লগ্ন মাধুরী। আমি জানি না এই সমস্ত গানগুলো আপনারা কখনো শুনেছেন কিনা। বাংলাদেশের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি, এই গানটি কজন শুনেছেন আমি জানি না। তবে আমরা সেই প্রজন্মের যারা এই সমস্ত গানগুলো শুনেছি। যখন জেমস, আইয়ুব বাচ্চু অথবা আসিফের গান হয়েছে, কখনোই আমাদের মধ্যে এই অনুভূতি হয়নি যে বাংলাদেশ আর ভারতবর্ষ আলাদা দুটো দেশ, এদের মধ্যে একটা আন্তর্জাতিক সীমা রয়েছে। অর্থাৎ শিল্পের দিক থেকে কোথাও না কোথাও সব একাকার হয়ে গেছে। এটাও আপনারা জানেন, বহু বাংলাদেশের সঙ্গীত শিল্পী যারা ভারতে এসে গান বাজনা করেছেন। আবার ঠিক উল্টো দিকে যদি আমি দেখতে চাই তো ভারতেরও প্রচুর সঙ্গীত শিল্পী, নাট্যকার, অভিনেতা, যাত্রা মঞ্চ থেকে শুরু করে থিয়েটার, বাংলা চলচ্চিত্র থেকে শুরু করে ছোট পর্দার অভিনেতা এবং অভিনেত্রীরা তারা বাংলাদেশে গিয়েছেন এবং তারা সেখানে চুটিয়ে অভিনয় করেছেন। আমি জানি না যে আপনাদের মনে আছে কিনা যে মাইকেল জ্যাকসন যখন ডান্স করেছেন, আজকে তিনি নেই, তখন বাংলাদেশের মানুষ আর ভারতের মানুষ একই সঙ্গে মাইকেল জ্যাকসনের অসাধারণ পপ সঙ্গীত এবং তার উপর তার ডান্স আমরা উপভোগ করেছি। মাইকেল জ্যাকসনও অনেকদিন আগে মারা গেছেন, অর্থাৎ খানিকটা আত্মবিস্মৃতির তলে তলিয়ে গেছেন। নতুন ভিডিও
আর বানাবে না মিস্টার বিন। যে সমস্ত ফান ভিডিওগুলো মিস্টার বিন তৈরি করেছিলেন আর নতুন করে হয়তো তৈরি করবে না। বিনের ভিডিও বাংলাদেশ এবং ভারতের মানুষকে সমানভাবে আনন্দ দান করেছিল। সালমান শাহ, রাজ্জাক, রাজীব, হুমায়ুন অসাধারণ অভিনয় করতেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপটে। এই নামগুলোও হয়তো আপনারা শুনেছেন। আর যদি আমি বাংলার কথা বলি, উত্তম জমানা, তাহলে উত্তম জমানা, উত্তম চলচ্চিত্র প্রেমী বা প্রিয় তারা কদিনচিত বেঁচে আছেন। উত্তম কুমারের চলচ্চিত্র দেখবার জন্য আর প্রেক্ষাঘরে এখন ভিড় হয় না। এটাও অতল বিস্তৃতির তলে তলিয়ে গিয়েছে। আপনি দেখুন না, সুচিত্রা, সুপ্রিয়া বা অপর্ণা দেবী, এদের চলচ্চিত্র না, এদের চলচ্চিত্র দেখবার জন্য মানুষ আর ভিড় করেন না। বাংলার বড় পর্দায় আর এদের দেখা যাবে না। আমরা এই সময়কার যুবক যুবতী যারা এদেরকে কম বেশি দেখেছি আর শুনেছি, কিন্তু এই প্রজন্ম একটা বড় মিস করবে যদি এই সমস্ত বাংলা চলচ্চিত্র অভিনেত্রীদের অভিনয় তারা না দেখে। হয়তোবা ইচ্ছা করলেও আর তারা দেখবে না। আমরা হিথ লেজারকে আর দেখব না জোকার সাজতে, কোনোদিন জোকার চরিত্রে অভিনয় করতে আর তাকে দেখা যাবে না। আচ্ছা ভাবুন না, একবার যদি আমি বলিউডের দিকে নজর রাখি, শাহরুখ, সালমান, আমির খান, এদের অধ্যায়ও কিন্তু অনেকটা অতীত। ভাবলে অবাক লাগছে না যে শাহরুখ খান কয়েকদিন আগে 60 বছরের গণ্ডি পেরিয়ে গেলেন? ভাবতে কেমন লাগছে না? শাহরুখ খান, সালমান খান এবং আমির খান 60-এর কোটায় ঢুকে গেছেন। অর্থাৎ ভাবতে পাচ্ছেন, আমরা এই সমস্ত চলচ্চিত্র অভিনেতাদের দাপটের সঙ্গে অভিনয় করতে দেখেছি, কিন্তু আজ খানিকটা স্মৃতির অতলে তারা যেতে বসেছেন। যদিও নানান সময় তাদেরকে টিভির পর্দায় দেখা যায়, কিন্তু বিগ বাজেটের ছবি ছাড়া আর এদেরকে দেখা যাবে না সেভাবে। আচ্ছা, এটা তো ভাবলেই অবাক লাগে না যে কাজল, রবিনা, মমতা, টুইঙ্কেল খান্না, এদেরও প্রায় যুগ কিন্তু শেষ। এরা নতুন করে আর কোনো চলচ্চিত্রের জন্য সাইন করবে না। আজও দেখুন রোম্যান্টিক সঙ্গীত টিপ টিপ বারসে পানি, এই গানটা যদি এখনো শোনা যায় বা যদি ইনস্ট্রুমেন্টাল শোনা যায়, আপনারও গায়ের লোম খাঁড়া হয়ে উঠবে খানিকটা। এই রোমান্টিসিজম এখন কিন্তু আর নেই। অবশ্যই হাম দিল দে চুকে সনম, এই যে চলচ্চিত্রে যে প্রেমের যে অধ্যায় যেভাবে ঐশ্বরিয়া রায় করেছেন, হয়তোবা এই ধরনের প্রেমের ছবি আর তৈরি হবে না। হিন্দি ছবির ক্ষেত্রে ঐশ্বরিয়া আর হয়তো অভিনয় করবেন না, কারণ দীর্ঘদিন তিনি অভিনয়ের বাইরে। রহনা হে তেরে দিল মে, RHTDM, এই যে রহনা হে তেরে দিল মে, এই ছবি যে ধরনের রোমান্টিসিজম তৈরি করত, আর হয়তো নতুন করে সেই ছবি তৈরি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখব সেক্ষেত্রে 3 গোয়েন্দা, আর আমাদের ক্ষেত্রে পাণ্ডব গোয়েন্দা। দেখুন কত মিল রয়েছে, একই ধরনের সাহিত্যকারেরা সাহিত্য লিখেছেন। আমরা এই প্রজন্ম যদি একটু ফুটবলের দিকে নজর রাখি, তাহলে আমার খুব একটা মনে নেই যে আমরা পেলের খেলা দেখেছি। আমরা পেলের খেলা দেখিনি। আমরা ম্যারাডোনার খেলা কিছু এক্সিবিশন ম্যাচ দেখেছি, তবে ম্যারাডোনাকেও আমরা দেখিনি। কিন্তু এখনও যদি একটু চোখ বুঝি তাহলে খুব পরিষ্কারভাবে জিদানের খেলা আমার মনে পড়বে, পাশাপাশি কাকা, বাতিস্তুতা, রোনাল্ডো, এদের কথাও খুব পরিষ্কারভাবে মনে পড়বে। দেখুন আজকাল ফুটবল মাঠে যাওয়ার প্রথাটাই চলে গেছে। আসলে আমরা প্রত্যেকে নিজেরা নিজেদেরকে এই ধরনের ফুটবল প্লেয়ারকে আইকন মনে করে নিজেদেরকে আমরা কেউ ভাবতাম যে এ হচ্ছে কাকা, এ হচ্ছে দিনোবাজ্জিও, এ হচ্ছে জিদান, অথবা পেলে, অথবা ম্যারাডোনা। অদ্ভুত একটা কালচার আমাদের ছোটবেলায় ছিল, সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি। সবুজ মাঠে আগে ঘাস ছাঁটা হতো ফুটবল খেলার জন্য, কিন্তু এখন আর সেগুলো নেই। এখন কি হয়, মাঠের ঘাস মাঠেই বড় হচ্ছে, বর্ষাকালে কাদা হচ্ছে, কারুর ভ্রুক্ষেপ নেই, কারুর হাঁপিত্তেশ নেই যে কবে মাঠটা রোদের আলোয় শুকোবে, আবার সবুজ মাঠে আমরা নামব। এর পাশাপাশি এই সমস্ত দেখতে দেখতেই আমরা দেখেছি রোনাল্ডো, অর্থাৎ পর্তুগালের রোনাল্ডোর কথা আমরা বলছি, 007। আমরা মেসির দুর্দান্ত খেলা দেখেছি, আমরা নেইমারের অসাধারণ স্কিল দেখেছি। আচ্ছা, আপনার মনে পড়ে আপনি কখনো সবাই মিলে পয়সা দিয়ে একটা ফুটবল কিনেছেন?
পাড়ার ছেলেরা, পাড়ার মানুষদের থেকে পয়সা তুলে আমরা কিনেছি। একটা ফুটবলের দাম শুনলে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যেত, আর সবার মানিটারি ক্যাপাসিটি ছিল 5 থেকে 10 টাকা। কাজেই একটা ফুটবল কিনতে গিয়ে কখনো বাবার কাছে, কখনো কাকার কাছে, আবার কখনো পাড়ার ফুটবল প্রিয় দাদু অথবা বয়স্ক কোনো মানুষের কাছে আমরা হাত পেতেছি, আমরা তাদের থেকে টাকা তুলেছি, আমরা ফুটবল কিনেছি। এবার আসি 22 গজের কথায়। এই 22 গজও ভারত এবং বাংলাদেশ হয়তো সেক্ষেত্রে সীমারেখা রয়েছে, কিন্তু এখনও আমার মনে পড়ে যে এই আমরাই বোধহয় সেই প্রজন্ম যারা সচিনের, আমরা শারজার ঝড় দেখেছি, আমরা মরু ঝড় দেখেছি সচিনের ব্যাটে। আমরা এই প্রজন্ম, যেই প্রজন্ম টেস্টে মাটি কামড়ে পড়ে থেকে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারার ব্যাটিং দেখেছি, আমরা হুপারকে দেখেছি। আচ্ছা, আপনার মনে পড়ে ক্রিকেট মাঠে যখন আমরা প্রথম সবে সবে খেলা দেখতে শুরু করি, ঠিক সেই সময় চামিন্ডা ভাস, শ্রীলঙ্কান পেস বোলার, তার মারাত্মক গতির বোলিং দেখেছি। আচ্ছা, আপনার মনে পড়ে ঘূর্ণি মাটিতে কি ভয়াবহ হয়ে উঠতে দেখেছি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নকে। আচ্ছা, আপনার মনে পড়ে যে পৃথিবীর বড় বড় ব্যাটসম্যানরা যে বোলারকে সমীহ করত, ভয় পেত, তার নাম কি? মুথাইয়া মুরলীধরন, শ্রীলঙ্কার স্পিনার, তাকে আমরা দেখেছি। আমরা সেই প্রজন্ম যাতে ঝড়ের গতিতে এসে বাজির গতিতে বল করতে শোয়েব আখতারকে দেখেছি। কিন্তু এখন হয়তো সেই প্রজন্ম, এদের খেলা খানিকটা নস্টালজিয়া, এদের খেলা আমরা দেখিনি। আমরাই বোধহয় সেই প্রজন্ম যারা লোকাল ট্রেনে গিয়ে, লোকাল ট্রেনে যখন শিয়ালদা থেকে ট্রেন ছাড়তো বা হাওড়া থেকে ট্রেন ছাড়তো বিভিন্ন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কখনো রুমাল দিয়ে, কখনো দেশলাই বক্স দিয়ে, আবার কখনো বা দেশলাই কাঠি দিয়ে, দেশলাই কাঠি, আই রিপিট এগেইন, দেশলাই কাঠি দিয়ে আমরা ট্রেনের সিট রাখতে দেখেছি। আচ্ছা, আমরা তখন অনেক ছোট ছিলাম। বড় কাকুরা কেন জানলার পাশে সিট রাখতেন জানেন? তখন তাস খেলার কালচার ছিল। আর দেখুন, এখন তাস খেলাটা অনেকটা হারিয়ে গেছে। দু একটা ট্রেনে দু এক জায়গায় দেখতে পাবেন তাস খেলা হচ্ছে, সেটাও ফিজিক্যাল তাস নয়। এখন মানুষ চলে এসছেন ডিজিটাল ওয়ার্ল্ডে, মানুষ মোবাইলে ডিজিটালি তাস খেলে, আর সেটা খেলতে গিয়ে একজনই যথেষ্ট। অর্থাৎ যার মোবাইল, তার মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়ে তারা সেখানে তাস খেলে। এছাড়াও আপনি দেখতে পাবেন লুডো খেলার কালচার চলছে। ফিজিক্যাল লুডো নয়, ডিজিটাল লুডো। একসঙ্গে তার 3-4 জন দাঁড়িয়ে ট্রেনের কামরায় লুডো খেলছেন। আপনার খুব খারাপ লাগবে যখন আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ট্রেনের সফর করবেন, আগের মতো মানুষ একে আর অন্যের দিকে তাকায় না। এখন সবাই যেন ফোনের মধ্যে বুঁদ হয়ে রয়েছেন। তার অত্যন্ত নিকট আত্মীয় তার পাশে বসে যদি 1 ঘন্টা ট্রেন জার্নি করেন, হয়তো সেই ব্যক্তি ঘুরেও পাশে তাকাবেন না যে তার পাড়ার কোনো ব্যক্তি বা তার নিজের লোক বা তার নিকট আত্মীয় ঠিক তার পাশের সিটটাতে বসে বা ঠিক তার উল্টো দিকে বসে ট্রেনে সফর করছেন। কারণ মানুষ মাথা তোলারই সময় পান না এখন। আর এখন সারা দিন আমরা মোবাইলে দেখতে পাই নানান রকম রিলস, নানান রকম ব্লগ, এগুলো চলছে। মানুষ মানুষের সঙ্গে কথা বলা, নতুন করে সম্পর্ক তৈরি করা, নতুন করে আত্মীয়তা বাড়ানো, নতুন করে নিজের দুঃখের কথা বলা, রাজনীতি নিয়ে আলোচনা করা, খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করা, আমার গ্রামের বাড়ি নিয়ে আলোচনা করা, শহরের কর্মস্থান নিয়ে আলোচনা করা, রাস্তাঘাট, দেশ দশ বিদেশ সমস্ত নিয়ে আলোচনা করা। মানুষ আজকে ভুলে গেছেন কার্যত। মাঝে মধ্যে অস্বস্তি লাগে কোমর বাঁকিয়ে নানান রকমের নাচ দেখে, আর ভিউ বাড়ানোর জন্য শাড়ির আঁচলের অদল বদল হওয়া, এগুলো আমাদের আজকে বড্ড বেশি মোবাইলের প্রতি আকৃষ্ট করে রেখেছে। যারা নানানভাবে সাইকোলজিক্যাল টিপস মানুষকে দিয়ে থাকেন, তারা বলেন এত বেশি মোবাইল দেখো না। আচ্ছা, আপনি কখনো ফিল করেন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার উষ্ণ পরশ কমে গেছে? দুজনের হাতে দুটো মোবাইল, রাতের বেলায় বিছানায় শুয়ে দুজন দুদিকে, ফিল করেন? স্বামী তার মতো মোবাইলে জিনিস দেখছেন, আর স্ত্রীও মোবাইলে তার মতো পছন্দ মতো জিনিস দেখছে। দেখতে দেখতে কে কখন ঘুমিয়ে পড়েছেন কেউ জানে না। সমাজ পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের কথা বলতেই পুরনো কিছু, আমি বলেছিলাম না প্রথমে,
নস্টালজিয়া, স্মৃতির অতলে তলিয়ে যাও, নিজেকে রোমন্থন করো, আত্মশ্লাঘায় আমরা ভুগছি, কথাগুলো খুব কঠিন লেগেছিল আপনার। কিন্তু দেখুন, ঠিক এই বাস্তবতা ধীরে 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 আমাদেরকে গ্রাস করে ফেলছে। কেউ এটাকে পছন্দ করছেন, আর যারা পছন্দ করছেন না তাদেরকে মানুষ বলছেন তুমি আপডেটেড হওনি। বুঝতে পারছেন? একজন আরেকজনকে বলছে তুমি আপডেটেডই হওনি, অর্থাৎ তুমি এখনো এই প্রজন্ম থেকে অনেকটা পিছিয়ে আছো। আচ্ছা বলুন তো, যারা জেনজি তারা নাকি বাংলাদেশেও আন্দোলন করেছিল, শেখ হাসিনার পতন হয়েছিল। বাংলাদেশে যখন টেস্ট ক্রিকেট খেলা শুরু হলো, মানে ধরুন সাকিব, ধরুন বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফি বা তামিম, এদের কথা আমরা মনে রেখেছি। বাংলাদেশ যখন ওডিআই স্টেচার পেল বা যখন টেস্ট খেললো, তখন এই বাংলার প্রচুর মানুষ আনন্দিত হয়েছিলেন, কারণ তাদের পুরনো শিকড়টা বাংলাদেশের সঙ্গে কোথাও না কোথাও জুড়ে আছে। তাই তারা আনন্দ পেয়েছিলেন বাংলাদেশ যখন ওয়ানডে এবং টেস্ট খেলার জন্য যোগ্যতা অর্জন করল। আবার সেই মানুষেরা চোখের কোণায় জল এনেছেন তখন যখন শেখ হাসিনাকে এক দল মানুষ বিতাড়ন করে দিয়েছে বাংলাদেশ থেকে। আর শুধু সেখানেই থামেনি, তারা বলেছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। শুধুমাত্র ভারত নয়, চিকেন নেক সহ ভারতের একাধিক জায়গায় নাকি বাংলাদেশি থাবা বসাবে। আমি এই কথাতে খুব একটা দুঃখ পাই না, বা আমাদের সামরিক শক্তি নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সামরিক শক্তির সঙ্গে তুলনা টেনে আমি ওদের মতো হতে চাই না যারা বলেছিল ভারত দখল করবে। কিন্তু এটা বাস্তব যে বাংলাদেশের ধান, বাংলাদেশের মাঠ, বাংলাদেশের ফসল সব কিছুতে লোকসঙ্গীতে, ভাটিয়ালিতে, ভাওয়াইতে যে বাংলার সুর ছিল, সেই সুর কোথাও না কোথাও কেটে গেছে। কারণ আমরা এই দেশের মাটিতে দাঁড়িয়ে বন্দে মাতরম আর জনগণমনর বিতর্ক দেখছি, আবার ঠিক তেমনিভাবে বাংলাদেশের মাটিতে সোনার বাংলা যে রবীন্দ্রনাথের বিখ্যাত সৃষ্টি, সেই গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, বা অনেকে জেনেওছেন যে বাংলাদেশে রবীন্দ্রনাথের যে পৈতৃক ভিটা ছিল, অর্থাৎ সিরাজগঞ্জের কাছারি বাড়ি, সেখানেও একদল সন্ত্রাসী আক্রমণ করেছে, বাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। আপনি ভাবতে পারছেন ঠিক সেই এক প্রজন্মে আমরা বাস করছি। আমরা যদি আবার ক্রিকেটের কথায় যাই, আমরা আজাহার প্রজন্ম দেখেছি, আমরা সৌরভের হাতে ভারতীয় ক্রিকেটকে গড়ে উঠতে দেখেছি। আমরা বর্তমানের ক্রিকেটে যদি তাকাই, তাহলে দেখতে পাবো ক্রিকেট ছোট হয়ে আসছে। 20 ওভারের ক্রিকেট হয়ে গিয়েছে, আগে 60, পরে 50, এখন 20। বিরাট কোহলি, রোহিত শর্মা বা অভিষেকদের ব্যাট দেখবার জন্য বা তাদের ব্যাটের ঝলক দেখবার জন্য মানুষের হাতে অত্যন্ত কম সময়। তাই মানুষের চাহিদা অনুযায়ী ব্যাটিং অর্ডার যেরকম পরিবর্তন হচ্ছে, পাশাপাশি ক্রিকেট স্টেচারও বদলে যাচ্ছে। তবে এই কথা বলতে গিয়ে ভারতের মহিলা দলকে আমি সম্মান জানাই, ওমেন্স ইন ব্লু, যারা বিশ্বকাপ জিতেছে। আচ্ছা দেখুন, ভারতের মেয়েরা, বাঙালি তাদের মধ্যে অনেকেই রয়েছেন, ক্রিকেট জিতলো, কিন্তু বাংলাদেশে এই নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ আমরা দেখিনি। বাংলাদেশের মানুষ কেমন জানি একটা হয়ে গেছেন। ভারতকে কথায় কথায় শত্রু হিসাবে মনে করা, ভারতের নানান বিষয় সমালোচনা করা, তাদের যেন একটা ধাঁচ হয়ে গেছে। সবাই নন, কিন্তু যারা করছেন তাদেরকে উস্কাচ্ছে কারা, তাদেরকে এই সমস্ত কাজ করতে বাধ্য করছে কারা, তাদের শেখাচ্ছে কারা ভারত বিদ্বেষ। সেই কারণের জন্যই বাংলাদেশকে এখন আমরা অনেকেই খানিকটা দূরত্বে রেখেছি। ধরুন না, আমরা কয়েকদিন আগে যদি জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুর কথা বলি, আসামের মানুষ 2 চোখের জল ফেলেছেন। আমি এরকম কোনো সোশ্যাল মিডিয়ায় ক্লিপস দেখিনি যেখানে একদম আসাম তো বাংলাদেশের বর্ডার লাগোয়া, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেই ধরনের কোনো উন্মাদনা দেখিনি। কিন্তু একাধিক জুবিন গর্গের গান বাংলাদেশের মাটিতে আজও বাজে, কিন্তু তার প্রতি দুঃখ প্রকাশ করতে দেখিনি। মানুষ অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে থেকে ইমোশন আস্তে আস্তে চলে যাচ্ছে। এর কারণগুলো কি আমরা অনুসন্ধান করতে পারি? আমরা সেই কারণগুলো কি আলোচনার মধ্যে আনতে পারি? আমরা সেটা নিয়ে ভাবতে পারি? কিছুক্ষণ আগেই আমরা শুনছিলাম WHO একটি কথা, সেই কথাটা আমাকে ভীষণভাবে নাড়া দিল, যে মানুষের যে ফিজিক্যাল বডি, সেই ফিজিক্যাল বডির মধ্যে আমাদের যেমন ফিজিক নিয়ে ভাবতে হবে, আমাদের শরীর, পাশাপাশি আমাদের মাইন্ড অর্থাৎ মন, একই সঙ্গে পাশাপাশি আসছে আমাদের ডিভাইন সোল এবং আমাদের সোশ্যাল অ্যাটাচমেন্ট। এই 4টে শব্দকে আমি রাখলাম।
আমরা ফিজিক নিয়ে খুব একটা বেশি মানুষ ভাবি না, সেই জন্য আমরা মাঠে যাই না, মাঠের ঘাস বড় হতে দিই, আমরা বিকেলবেলায় হাঁটি না, চলি না। এগুলো তো একটা দিক আছেই। আর ধরুন সোশ্যাল কন্ট্যাক্ট, আমরা সেখান থেকেও ধীরে ধীরে সরে আসছি। মানুষকে চিনিই না। কলকাতার দিকে অ্যাপার্টমেন্টে আপনার ঠিক পাশের ফ্ল্যাটে কে রয়েছে আপনার প্রয়োজন না হলে আপনি ঘুরে দেখবার চেষ্টাও করেন না। অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মানুষের বাড়ছে। আচ্ছা, সত্যি কি আমরা ডিভাইন কন্ট্যাক্ট করতে পারছি? স্পিরিচুয়াল কন্ট্যাক্ট, ঈশ্বরের প্রতি আমাদের আত্মসমর্পণ, ঈশ্বরকে ভালোবাসা, সেটাও আমরা সবাই করতে পারছি না, কিছু কিছু মানুষ করছি। আর মেন্টাল স্ট্রেস নিয়ে আমরা সারাদিন চিন্তা করছি। তাহলে দেখুন, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে, অর্থাৎ মেন্টাল মাইন্ড, ফিজিক্যাল মাইন্ড, আমাদের সোশ্যাল মাইন্ড এবং আমাদের স্পিরিচুয়াল মাইন্ড, আমরা কোনো দিকেই খেয়াল করছি না। আর না করে যখন 32 বছর বয়সের এক যুবক অফিস বেরোনোর সময় হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, আমরা সবাই বুক চাপড়ে বলছি, আরে মাত্র 32 বছর বয়সে স্ট্রোক হয়ে মারা গেল, মাত্র 40 পেরোতে পারল না, স্ট্রোক হয়ে গেল তার। কেন এরকম হচ্ছে? আমরা কেউ ঈশ্বরকে দোষ দিচ্ছি, কেউ আমাদের ট্রেসকে দোষ দিচ্ছি, কেউ আমাদের ওয়ার্ক কালচারকে দোষ দিচ্ছি, কেউ আমাদের ওয়ার্ক লোডকে দোষ দিচ্ছি। একে অন্যকে দোষারোপের পালা চলছে। এই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, যদি আমরা ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ এবং আমাদের ডিভাইন কনসলিডেশন এবং আমাদের সোশ্যাল অ্যাটাচমেন্ট না বাড়াই, আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়েও বলছি, যদি আমরা একটু মোবাইলের থেকে চোখ তুলে না তাকাই, তাহলে আমরা হয়তো আরো কৃত্রিম হয়ে যাব, আরো কঠিন হয়ে যাব, পাষাণের মতো হয়ে যাব, আর মানুষের থেকে দূরে সরে যাবেন। মানুষের অ্যাভারেজ এজ চিকিৎসা শাস্ত্রের দৌলতে যেখানে গেছে, সেটাও আস্তে আস্তে কমে আসবে। মানুষ বন্যে পরিণত হবে। আমরা যাতে বন্যে পরিণত না হই, তার জন্যই আজকের এই এপিসোড। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অন্যান্য আরও নানান নতুন এপিসোড দেখবার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। CTVN AKD প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব, সেটা আপনার কাছ পর্যন্ত পৌঁছবে। আপনি সেটা দেখবেন এবং চেষ্টা করবেন এই ভাবনায় নিজেকে নতুন করে ভাবার। কারণ হয়তো আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। নমস্কার।